এই সরকার, এক্সিস্টিং সরকার, তাদের সেই এবিলিটি নাই যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে অর্গানাইজ করবে এবং সেই নির্বাচন সবাই মেনে নেবে। এই ভদ্র মহিলা পরিবেশকে বিক্রি করে দিয়ে যাবে। এখন জাফলং ধরছে, এখন সেন্ট মার্টিন ধরতেছে, একটার পর একটা পরিবেশ বিক্রি করে। যারা পাথর রক্ষা করতে পারে না তারা ব্যালট রক্ষা করবে কিভাবে, এই কথাটা আসে। কিন্তু তার থেকেও বড় কথা, যারা মানুষের জীবন রক্ষা করতে পারে না তারাই বা কীভাবে নির্বাচন দেবে? আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, যা বর্তমান যে পরিস্থিতি, তাতে ধারণা করা যায় যে এই সরকার, এক্সিস্টিং সরকার, তাদের সেই এবিলিটি নাই যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে অর্গানাইজ করবে এবং সেই নির্বাচন সবাই মেনে নেবে। আমার কাছে এটা মনে হয় না। আর যেটা বললেন যে এই ভোলাগঞ্জে যে সাদা পাথর লুট, এটা আসলে দুর্ভাগ্যজনক, একেবারে একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এইখানে যে পাথরগুলি, যে হোয়াইট লাইমস্টোন, এগুলি এত বিউটিফুল, এত সুন্দর, এখানে পানি এত স্বচ্ছ, এখানে এটা ছিল একটা ন্যাচারাল, মানে বহু লোক, বাংলাদেশের বহু লোক কিন্তু তাদের স্মৃতি আছে এই সাদা পাথর এলাকা তারা বলে। এটাকে এই দস্যুরা লুটপাট করে নিয়ে গেল। সহযোগিতায় কারা আছে? প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা কিন্তু হতে পারে না। আমরা দেখছি যে অতীতে আমরা দেখছি যে বাংলাদেশের এই সব যে ন্যাচারাল যে রিসোর্সগুলি যে লুটপাট হয়, আপনার যেমন ধরুন যে বালু লুটপাট হয়ে যাচ্ছে, কোন নদীতে অবৈধভাবে এখন বালু উঠানো হয় না? হয়, সব নদীতেই হচ্ছে। আপনার এই পদ্মায় যে ভাঙন শুরু হয়েছে, ব্যাপক ভাঙন শুরু হয়েছে, এটার একটা অন্যতম কারণ হচ্ছে অবৈধভাবে আনপ্ল্যান্ড ওয়েতে আপনার বালু উত্তোলন করতেছে। তো এইখানে যে সাদা পাথর যে জায়গা, আচ্ছা, এই লুটপাটটা তো আসলে একদিনেও রাতারাতি তো আসলে হয়নি। এটি তো আসলে দিনকে দিন আমরা দেখেছি, গণমাধ্যমে প্রতিবেদনও আসছিল, কিন্তু এটি ঠেকানো গেল না কেন? আসলে ঠেকানো গেল না। 17 বার আসছে প্রথম আলোতে, আমি একটা জায়গায় দেখলাম 17 বার আসছে। আমি বহুবার দেখেছি, বহু লোকে এই কথা বলতেছিল যে সাদা পাথর এলাকায় যে পাথরগুলি নিয়ে যাচ্ছে, উত্তোলন করতেছে, তারা কোয়ারি করতেছে, ইলিগালি কাজ করতেছে। এখানে তো কোনো ইজারা দেওয়া হয় নাই, এখানে কোনো ইজারা নাই কিন্তু এই মুহূর্তে। পাথর উত্তোলন বন্ধ। বাংলাদেশে 50টার মতো কোয়ারি আছে কিন্তু, এই তার মধ্যে এটা সবচেয়ে বিউটিফুল, এবং জাফলংটাও বিউটিফুল। তো এখন এখানে কেন করছে? কারণ এই যে বড় বড় যে পাথরগুলি, যে বোল্ডার, এই যে লাইমস্টোনগুলি, এগুলির খুব ডিম্যান্ড, দামও বেশি, এগুলির খুব ডিম্যান্ড। সুতরাং এগুলি মাটি খুঁড়ে খুঁড়ে নদীর ভিতর থেকে করে এখন শুধু আছে সেখানে কতগুলি বালুর, মানে একটা ধ্বংসাবশেষ। এখন আপনি জানেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খনিজ বিষয়ে কিন্তু একটা কমিটি আছে। সেখানে এডিসি হচ্ছে চিফ, মানে কমিটির প্রধান, এবং আরডিসি হচ্ছে ওটার আপনার সদস্য সচিব, এবং এখানে আরও অনেক লোক আছে, র্যাব আছে, পুলিশ আছে, এইটার বহুত লোক আছে। সেই কমিটি কী করছে না? প্রশ্নটা এখানে, আমরা আজকে দেখলাম যে দুদক আসলে সেখানে গেছে ঘটনার অভিযান বা তদন্ত করার জন্য। প্রশাসন আসলে এতদিন ধরে একটা ঘটনা ঘটছে, প্রশাসন কোথায় ছিল? তারপরে আমরা জানি যে সৈয়দ রিজওয়ানা হাসান, বন পরিবেশ উপদেষ্টা, তিনি দীর্ঘদিন থেকে আসলে এইসব নিয়ে কাজ করে আসছেন। তিনি যেটি বলেছেন, আগে 4 বছরও তিনি এটি নিয়ে আসলে ঠেকিয়ে রেখেছেন। এখন তিনি ক্ষমতায় রাখেন নাই, তিনি দাবি করেছেন, কিন্তু তিনি কেন পারলেন না? কেন ভুয়া দাবি করছে? যে সময়কালের কথা বলছে, সেই সময়কাল ধরে আমি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম। আমি কঠিনভাবে এইসব দমন করছি, কঠিনভাবে। উনি দমন করেন নাই, উনি একটা মামলা করে রাখছিলেন শুধু। উনি এখন পারলেন না কেন? ওনার মদদে এটা হয়েছে। ওনাকে ইনভেস্টিগেট করা উচিত। হি শুড রিজাইন, এবং দুদকের উচিতই হবে ফার্স্টে ওনার তদন্ত করা। ওনার টাকা পয়সা সকল হিসাব উনি তো দেয় নাই। অনেক বাজারে অনেক গুজব আছে। এই ভদ্র মহিলা পরিবেশকে বিক্রি করে দিয়ে যাবে। এখন জাফলং ধরছে, এখন সেন্ট মার্টিন ধরতেছে, একটার পর একটা পরিবেশ বিক্রি করে। তিনি তো বলছেন উল্টো এটি আসলে সর্বদলীয়, মানে অন্যান্য সব দল মিলে আসলে এত পণ্ডিত যদি জানে, যখন সেই দলের লোকগুলিকে উনি ধরে নাই কেন? উনি যদি জানেই তাহলে তাদেরকে প্রসিকিউট করে নাই কেন? ওনার সেই কমিটি কই? উপজেলা যে কমিটি আছে পরিবেশ সামাজিক বিষয়ক, যে পরিবেশ প্রত্যেক মাসে কমিটির হয়, আপনার কমিটির মিটিং হয়, সে মিটিংয়ের দেখুক, রেজলিউশনগুলি দেখুক, তারা কি লেখছে ওইখানে তো খাস কালেকশন হয়। কত টাকা কালেকশন হয়েছে? খাস কালেকশন কত টাকা হয়েছে? একটা বিষয় শুধু একটু কি বলবেন, যে এই যে ক্ষতিটা হলো পরিবেশের বা একটা দেশের,
এইটি পূরণ হতে বা আবার প্রাকৃতিকভাবে ওই জায়গাটা গড়ে উঠতে কত সময় লাগতে পারে? এই পাথরগুলি কত বছর ধরে আসছে, এটা তো এই যে একজন মৌলানা মহোদয় এখন উনি হয়েছেন কি পাথর বিশেষজ্ঞ হয়েছেন। জি। এই যে জি, এইটাও একটা প্রশ্ন আছে আপনার কাছে যে কেউ বলছেন, আমরা দেখছি এই যে চরমোনাই পীর বা এরকম তাদের বেশ কয়েকজন এরকম বলছেন যে এটি আসলে পাল্টা যুক্তি দিচ্ছেন যে এই পাথরগুলো নাকি পরিবেশের জন্য ক্ষতি ছিল, বন্যা বা আরো কিছু কারণ, বা পার্শ্ববর্তী দেশের প্রতিও তারা আসলে অভিযোগ দিচ্ছেন। এটা আসলে কতটা এটা উনি সায়েন্টিফিক্যালি কোথায় পাইছে? এই তথ্যটা উনি এই চরমোনাই পীর সাহেব কোথায় পাইছে? এই পাথর আসে বিভিন্ন নদী থেকে ভারতের, এবং এটা আসে শিলং প্লাটু থেকে। শিলং প্লাটু, আপনি যদি জিওলজিক্যাল কিছুটা ইনফরমেশন দিতেই হবে। শিলং প্লাটু হচ্ছে যে আপনি ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেটের এই ইসের ফলে, সাবডাকশনের ফলে এটা উঁচু হয়ে গেছে। উঁচু হওয়ার ফলে নিচের যে আন্ডারগ্রাউন্ডে যে পাথরগুলি ছিল, বড় বড় পাথরের সে বোল্ডার, সেগুলি আপনি উপরে আসে। বৃষ্টি হয় যখন, হেভি বৃষ্টি হয় শিলং চেরাপুঞ্জি, তখন হয় কি আশেপাশের মাটি বালু ছড়ে ওই পাথরগুলি ঝিরি, তারপরে ছোট ছোট নদী ঝর্ণার মাধ্যমে ফ্লো করে চলে আসে, এবং সহজে আসে না। ইট টুক মিলিয়নস অফ ইয়ার্স। এখন আপনার যে মাটির নিচের যে 20 ফিট 30 ফিট নিচের থেকে যে পাথর, মানে লক্ষ লক্ষ বছর লেগে যাবে এই ক্ষতিটা। এই ক্ষতি আর পূরণ হবে না।